আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার পিসফুল লাইফ টিভির এই ভিডিও, জেগে ওঠো প্রজন্ম, স্তব্ধ করে দাও চেতনার বাণিজ্য, বুঝে নাও তোমাদের অধিকার। সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ বাবা, এটা কোনো কথার কথা না। আমি 1000 বার আমার জীবনের শেষ দিন পর্যন্ত এটা বলবো, বিকজ ইট ইজ মাই অব্লিগেশন। আমার মতন ওল্ড হ্যাগার্ডদের আর কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে না, বাট 99% ওল্ড হ্যাগার্ড খালি টাকা, ক্ষমতা, স্বার্থ, নিজের মায়া পোলার ভবিষ্যৎ ছাড়া আর কিচ্ছু ডানে বামে তাকায় না। তারা অন্য কারো দিকে ফিরে তাকায় না, চিন্তাও করে না। তারা শুধু বিদেশে পাচার করার জন্য ব্যতিব্যস্ত থাকে। তাদের চিকিৎসা, তাদের খাওয়া পড়া, তাদের থাকা, তাদের নিরাপত্তা, সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের জন্য 1% আমার মতন লোক চিন্তা করে না। এটা লিখে নিতে পারো। সুতরাং তোমাদের অধিকার, আমি বলছি, এই রাষ্ট্র নয়, শুধু এই পৃথিবী আগামী প্রজন্মের। অ্যান্ড ইউ হ্যাভ টু get established your right। স্বেচ্ছায় আমার মতন এই ডেট ফেল মালেরা তোমাদের অধিকার দিবে না। দেখতে পাও না কিভাবে 24শে জুলাই ঘটাইছো, কিন্তু কি বলা হচ্ছে? সংবিধান, চেতনা, অমুক তমুক। ওই যে বয়ান দেখতেছো না, মুক্তিযুদ্ধের চেতনা। আমি এই বিষয়ে কথা বলতে চাই যে এই 54 বছরের এই চেতনাগুলো কি কি, এই চেতনা কেন বাস্তবায়িত হলো না, হচ্ছে না কেন? এই চর্বিত চর্বণ খালি চলছেই ফুরুত ফুয়াদের গল্প বলা। তারপরে কি হলো ফুরুত। ওই যে বাইরে যায় আবার আসে, ফুয়াদের গল্প চলতেই আছে আর ফুরায় না। মহারাজা কি করবে? ফুয়াদের কাছে কুপকাত। তোমাদেরকে ওই ফুয়াদের মতনই হতে হবে। এই চর্বিত চর্বণ স্তব্ধ করে দিতে হবে। তোমাদেরকে তোমাদের অধিকার বুঝে নিতে হবে। এই রাষ্ট্র তোমাদেরকে চালাতে হবে। এটা তো ঠিক নাকি না অন্য কোনো দেশ থেকে এসে এই রাষ্ট্র চলবে? আমি চাই 40s, এ পার্লামেন্ট অফ 40s, মানে 40। একটা পৃথিবীতে সাগরে একটা আছে, একটা জায়গা আছে, ওটাকে বলে রোরিং 40s। চাষ দিয়ে দেখবা রোরিং 40s সাগরে। ওইখানে রোরিং 40s মানে অক্ষাংশ দ্রাঘিমাংশ থাকে না, ওইটার আমি তো ভূগোলের বিষয় না, তারপরও আমি কাটছি, এটা আমি দেখছি। ওইখানে ভয়ঙ্কর, সবচেয়ে পৃথিবীর ভয়ঙ্কর ঢেউ ওঠে, রোরিং 40s বলে এখানে, যে গর্জনের একটা 40 দ্রাঘিমাংশ বা অক্ষাংশ, যাই হোক, সার্চ দিলে দেখবে। সো আই ওয়ান্ট এ পার্লামেন্ট অফ 40s, টকবগে 40-এর কোঠায় সব ছেলে মেয়েরা এখানে পার্লামেন্টের সংসদ সদস্য হবে। এই রাষ্ট্রের জন্য কিছু করবে। এই ডেট ফেল মাল দিয়া কিচ্ছু হবে না বলছি তো। কিভাবে নেবে আমি জানি না, কার মামু খালু চাচা ফুফা আছে এই ডেট ফেল মাল। এটা আসলে চাচা ফুফুকে যদি বিবেচনায় নাও তাহলে কিছু লাভ হবে না বাবা। আর নিজের সংকীর্ণ স্বার্থের ঊর্ধ্বে একটু উঠতে হবে। যদি একজন ভালো মানুষ হতে চাও, যদি এই দেশকে ভালোবাসো, যদি জনগণকে ভালোবাসো, যদি আল্লাহ খোদায় বিশ্বাস করে এবং নিজের কিছু অব্লিগেশন আছে এই রাষ্ট্র, জনগণ তথা এই মহাবিশ্বের জন্য, দেন ইউ হ্যাভ টু, তোমাকে একটা সার্টেন বাইন্ডিংসের উপরে যেতে হবে। ওইটাকে যতদিন পর্যন্ত ডিঙ্গিয়ে না ও উপরে যেতে পারবে, ওইটাকে বলে সনিক বুম। একটা প্লেন যখন মাধ্যাকর্ষণ শক্তি ছাড়ায় যায়, তখন প্লেনে একটা জেট বিমানে একটা প্রচন্ড শব্দ হয়, ভূমিকম্পের মতন, একদম বজ্রপাতের মতন শব্দ হয়, সনিক বুম। সো একটা ব্যারিয়ার থাকে, সবার জীবনে একটা ব্যারিয়ার থাকে, হতাশা থাকে, হতাশা না, একটা বাধা থাকে যে আরে শুদ্ধ কথা বলবো কিভাবে, মানুষে যদি কিছু মনে করে। বাবা, এই চিন্তা করলে হবে না। আর ইংলিশ বলবো কিভাবে যদি মানুষে কিছু মনে করে। না, ওইটা চিন্তা, পিছনের লোকে কিছু বলে, পাশের লোকে কিছু বলে, এই চিন্তা করলে জীবনের সামনে এগিয়ে যেতে পারবে না। আমি বলছি 100% নিশ্চিত থাকতে পারো। সুতরাং তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি সৎ চিন্তা করো, তুমি যদি যাহা কিছু কামনা করবে, আমি বলছি সব পাবে। যদি বাবা মায়ের দোয়া থাকে, সৎ পথে থাকো, এক আল্লাহর কাছে চাও, আমি তো বলছি ইউ উইল অ্যাচিভ এভরি গোল। ঠিক আছে? এখন আমি কেন এখানে বলতে পারলাম এই যে জেগে ওঠো প্রজন্ম, স্তব্ধ করে দাও চেতনার বাণিজ্য। ওই যে আমার 2টা ছবি দিছি,
এই কাহিনী, এই কিচ্ছা, এই কাসুন দিয়ে আর কতকাল শুনবা, কতকাল এই গানা বাজনা করবা? এই গানা বাজনা খাইয়া এটাই ওদের ব্যবসা। এই সুশীল সমাজের এটা হলো ব্যবসা। আজকে নতুন প্রজন্মের ইতিহাস কিচ্ছু না, ইতিহাস সব ভুয়া বঞ্চিত, এর খণ্ডিত, বিকৃত, অতিরঞ্জিত। যদি বিশ্বাস না হয় সব ইতিহাস ঘাটো, দেখো। আমি কিছু প্রশ্ন রাখতেছি, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে চাইবে এই রাষ্ট্রের কাছে, এই সমাজের কাছে, এই সমাজের সুশীল সমাজের কাছে, এই সমাজের রাজনৈতিক নেতৃত্বের কাছে, ঠিক আছে? আচ্ছা, 1972 সন থেকে 2026-এ 54 স্বাধীনতা যুদ্ধের ইতিহাসটা কি এবং তার পরবর্তী সময়ের ইতিহাসটা কি? কে কে দিয়েছিল স্বাধীনতার ঘোষণা? এই যে ঘোষণার একটা বাহাজ চলতেছে না শোনা কানে, কে স্বাধীনতার ঘোষণা ছিল? কে স্বাধীনতার ঘোষণা কথা থেকে দিয়েছিল? এটা একটা ফয়সালা হতে পারে না, এরা করবে না। এটা জিআই রাখবে এবং এটা দিয়ে ফায়দা লুটবে, এটা দিয়ে ব্যবসা করবে। আচ্ছা, কারা ছিল মুক্তিযোদ্ধা? এই লিস্ট যেই দল যখন যেখানে যায় সেই দল সেখানে মানে লিস্ট তৈরি করে। আরে 10 বছরের ছেলে মুক্তিযোদ্ধা, তারা বড় বড় পজিশন নিয়ে চাকরি করে, দীর্ঘদিন রিটায়ার করছে মুক্তিযোদ্ধা, ভুয়া মুক্তিযোদ্ধা। কেন এই মুক্তিযোদ্ধাদের লিস্ট করা হয় না? চূড়ান্ত করতে পারবে না, বিকজ এটা বিতর্কিত, টোটালি বিতর্কিত। আচ্ছা, কারা ছিল মুক্তিযোদ্ধা? রাজাকার, আলবদর, আল শামস। তাদের তালিকা, পূর্ণাঙ্গ তালিকা কোথায়? খালি রাজাকার, আলবদর, আল শামস, খালি বৈশা বইলা মানে এক দলকে আর এক দলকে চাপাবাজি দেবে, চাপায়ে রাখবে, এই হলো মানে দাবায় রাখা। কিন্তু ফয়সলা করো না কেন, বিচার করো না কেন সেগুলোকে, আর এই লিস্ট করো না কেন মুক্তিযোদ্ধার? জিজ্ঞেস করবে, যে যখন বয়ান দিবে তখন জিজ্ঞেস করবে, আচ্ছা মুক্তিযোদ্ধাদের লিস্ট কেন করেন না? পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা কয়দিন পর ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়, আবার যে দল যেখানে যায় সেই দলই তখন ক্ষমতা বের করে। আচ্ছা, কারা ছিল যুদ্ধক্ষেত্রে আর কারা ছিল কলিকাতার হোটেলে, এটাও একটা বিষয়। কিংবা পাকিস্তানের রেস্ট হাউসে, এটাও বিতর্ক। কারা পাকিস্তানের রেস্ট হাউসে বসে বসে আরামে ভাতা নিয়ে চলছে, আবার কারা কলিকাতায় ওই আবার কোন সোনাগাছি না কোথায় দৌড়াইছে, কোন হোটেলে ছিল, কারা ছিল ফিল্ডে যুদ্ধ করছে, এই সব কিছু নিয়ে বিতর্ক আছে। কিভাবে 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীগণ নিখোঁজ হয়ে গেলেন? কোথায় ছিলেন আমাদের 14ই ডিসেম্বর? আমাদের এই দেশের শহীদুল্লাহ কাসা সহ অনেক বুদ্ধিজীবী নিখোঁজ হয়ে গেছে, আজ পর্যন্ত তাদের ট্রেস করা যায় নাই এবং কেউ ট্রেস করার চেষ্টাও করে নাই। কেন? এত রাষ্ট্রের এত বাহিনী, এত বুদ্ধিজীবী, এত মহল, এত সংস্থা, এত কর্পোরেশন, তারা কি পারে না ট্রেস আউট করতে? ইজ ইট ইম্পসিবল? তারা ওই কোন বাড়িতে একটা আরবি লেখা বই আছে, মহাকাশের কোন জায়গায় একজন কলেমা পড়ে সেখানে জঙ্গি সৃষ্টি হয়, সেগুলো স্যাটেলাইট দিয়ে খুঁজে বের করতে পারে। আর এই 14ই ডিসেম্বর কি হয়েছিল স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবসের 2 দিন আগে, সেটা খুঁজে বের করতে পারে না। নতুন প্রজন্ম, ইউ হ্যাভ টু আস্ক দিস কোশ্চেন। তোমার বাবা হোক, খালু হোক, মামু হোক, যেই হোক, তার কাছে জিজ্ঞেস করবে। আপনারা এটা পার করতে পারেন না কেন? এই যে রেখা পেটর করেন, কি ওয়াজ করেন? কিসের ওয়াজ শোনান আমাদেরকে? আমরা চাই একটা সৎ রাষ্ট্র, আমরা চাই এই রাষ্ট্রের প্রতিটা মানুষ এই রাষ্ট্রের সুবিধা ভোগ করবে। এটা একটা আইনের শাসনের রাষ্ট্র, এটা একটা ইনসাফের রাষ্ট্র। এখানে চাই মানুষের নিরাপত্তা, এখানে চাই মানুষের স্বাস্থ্য, এখানে চাই মানুষের শিক্ষা। একটা পৃথিবীতে নাম্বার 1 রাষ্ট্র হবে, আমরা এটা চাই। পারেন না দিতে, কি করেন? জিজ্ঞেস করবে, সোজাসুজি মুখের উপরে জিজ্ঞেস করবে। কোথায় ছিলেন আমাদের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী 16ই ডিসেম্বর? কেন ছিল না সেখানে? কোথায় উনি ছিলেন? কি জবাবে বার করবে? জিজ্ঞেস করবে যে বলেন, এটার জবাব দেন। হোয়াট হ্যাপেন্ড? কত লোক শহীদ বীরাঙ্গনা হয়েছিল, তাদের তালিকা কোথায়? শহীদ পরিবারগুলি কি সামান্যতম কোনো স্বীকৃতি বা কোনো রাষ্ট্রীয় ভাষার সম্মাননা পেতে পারে না? জিজ্ঞেস করবে যে এইখানে বলেন 3,000 না 3 লক্ষ না 30,000, 30 লক্ষ খালি বয়ান করেন, তাদের লিস্ট কেন করলেন না? এই মানুষগুলো তো এই রাষ্ট্রের জন্য জীবন দিছে, তারা কি কিছু পেতে পারে না? তাদের পরিবারের লোকজনেরা কিছু পেতে পারে না? একটা স্বীকৃতিও পেতে পারে না? কেন করেন না? কি মজা আছে এখানে? কি বিতর্ক করেন? খালি বিশাল বড় বড় বয়ান, 30 লক্ষ, 30 মিলিয়ন, কি জানিস। আর একটা ভাই জিজ্ঞেস করবে, বাবা এটা জিজ্ঞেস করবে, যে যখনই বলবে জিজ্ঞেস করবে যে তার লিস্ট কেন করেন না? কি সমস্যা এটা লিস্ট করতে? আমার দেশের জন্য জীবন দিচ্ছে সেই পরিবারগুলো, তাদের একটা লিস্ট হতে পারে না? তারা একটা সম্মাননা পেতে পারে না? তারা একটা শহীদ পরিবার, যেই পরিবারের একজন মানুষ শহীদ হয়েছে, এর বাবা বা মা বা যে কেউ,
কোথায়? এত কার্পণ্য কেন? এই রাষ্ট্রের জন্যই তো তারা শহীদ হয়েছে, নাকি না অন্য কোনো কারণে? মুক্তিযুদ্ধের সময় তারা শহীদ হয়েছে, যেই করুক রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে। বলেন না শহীদ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, ওইখানে যে গান একটা সেরে সাভারে গিয়া মালা দেন, পুষ্পস্তবক দেন। তো যেই লোকগুলো, যেই পরিবারগুলো শহীদ হয়েছে, তাদের বাড়িতে গিয়ে একটা মালা দিতে পারেন না, একটা গোলাপের কলি দিতে পারেন না? ওইখানে যে আসে সেখানে হেলিকপ্টার চড়াই ওখানে নিয়ে যান। কথাগুলো শুনতে খুব খারাপ শোনালেও এটা হইল রূঢ় বাস্তবতা বাবা। আমি বলছি নতুন প্রজন্মের আমার মতন যেগুলো, সেগুলো কানে শোনেন না, সেগুলো মগজ মানে ফিক্সড হয়ে গেছে, ওগুলো কাজ করবে না, অকেজ। ওদের শুধু দৃষ্টি ক্ষমতা আর ওই যে টাকা 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 চাই, ক্ষমতা চাই। ওই সংবিধান সংবিধান সংবিধান, ওই 71-এর চেতনা চেতনা চেতনায় ঢুকে আছে। কিভাবে গেজায় দেখেন না, কিভাবে বক্তব্য দেয়, এর বাইরে কোনো চিন্তা নেই। আর এই নতুন প্রজন্মের এই পৃথিবী, এই নতুন প্রজন্মের বাংলাদেশ, এদের চাকরি, এদের ভবিষ্যৎ, এদের সন্তান, এদের বিয়ে শাদী, এদের জীবন, এই রাষ্ট্র, সবকিছু এদের। এখানে ব্যবসা বাণিজ্য, কৃষি, শিক্ষা, সব এদের, সবকিছুর মালিকেরা। এদের ভবিষ্যৎ কি? এই চোরের রাষ্ট্র থাকবে? হ্যাঁ, আসতেছি এখানে। আচ্ছা, কি ঘটেছিল? বীরাঙ্গনা হয়েছিল। কি ঘটেছিল দুইজন রাষ্ট্রনেতার ভাগ্যে 75-এ আর 81-তে? কেন ঘটেছিল? জেলবন্দি 4 নেতার ভাগ্যে কি ঘটেছিল এবং কেন? পিরোজপুরের স্বরূপকাঠি থানার মুক্তিযোদ্ধাদের ভাগ্যে কি ঘটেছিল? হয়তো আরো বহু থানার এরকম আসবে। এর আগে বলে নিয়েছি, কেন এই রাষ্ট্রকে একজন বলেছিলেন যে সবাই পায় স্বর্ণের খনি আর আমি পাইছি চোরের খনি। মানুষ 7 কোটি কম্বল আসছে, 8 কোটি আমার কম্বলটাই আমি পাই নাই। কেন এই দেশকে বটমলেস বাস্কেট বলা হয়েছিল বিশ্ব মিডিয়ায়? জিজ্ঞেস করবে যারা এই চেতনার বয়ান করে তাদেরকে। কেন সেক্টর কমান্ডার এম.এ. জলিল জেলবন্দী হয়েছিলেন? কেন গঠন করা হয়েছিল রক্ষী বাহিনী? তাদের কাজ কি ছিল আর তারা কে করেছিল? কি ঘটেছিল সিরাজ শিকদার আর কর্নেল তাহেরের ভাগ্যে? কেন ঘটেছিল? 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন 7 জন খুন হয়েছিল? কেনই বা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল 74 সালে? এগুলো সব আমার নতুন প্রজন্মের কাছে অনুরোধ, এগুলো জিজ্ঞেস করবে যারা এই সমস্ত বয়ান দেয়, যারা এই সমস্ত চেতনার কথা বলে। কেন রাষ্ট্রপতিকে বলতে হয়েছিল সবাই পায় চোরে সোনার খনি, 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল এসেছে, কিন্তু আমারটাই আমি পাই নাই? আমি বলছি এটা। কিভাবে এদেশে সামরিক শাসক মসনদে আসীন হয়েছিল? হয় নাই, সামরিক শাসন জারি হয় নাই এদেশে। কিভাবে 15-20 বছর এই দেশে স্বৈর শাসন বলবৎ ছিল? কি করেছিল চেতনাধারী বুদ্ধিজীবী সুশীল সমাজ আর প্রশাসন? কাদের মদদে এটা চলেছিল? এই যে নৃশংসতা চলছে, এখানে তো আমি কথা বলতে পারতাম না, আমাকে তো গায়েব করে ফেলাইতো। হাজার হাজার মানুষ গায়েব হয়েছে, হাজার হাজার মানুষ আয়নাঘরে নির্যাতিত হয়েছে, 7 জনকে মেরে বস্তা বইরা এই বুড়িগঙ্গায় ফেলানো হয়েছে, শীতলক্ষায় ফেলানো হয়েছে। এরকম বহু, ওই যে আয়নাঘরের বিষয় তো ওই যে এখানে কোর্টে, আন্তর্জাতিক আদালতে তো বহু ঘটনা আমরা দেখলাম, স্বচক্ষে দেখলাম কি কি হয়েছে না না হয়েছে, কোথায় কোথায় হয়েছে না না হয়েছে। আচ্ছা, রাজধানীর সুরক্ষিত পিলখানায় একদিনে 57 চৌকুশ সেনা অফিসার নির্দয় নির্মম নৃশংসভাবে নিহত হলো। কি করেছিল সব বাহিনী, সংস্থা, দপ্তর, কমিশন, সরকার এবং রাষ্ট্র? কিসের চেতনা? ওই চেতনা কোথায় ছিল সেই দিন? আমাদের এই সন্তান এই দেশের সেনাবাহিনীর চৌকস সেনা সদস্য কিভাবে এতটা নির্মমভাবে নিহত হতে পারে? এই প্রশ্নের উত্তর কারো কাছে কি আছে? দিবেন কোনো সুশীল সমাজ, কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনীতিবিদ? একটাতেও মুখ খুলবে না, একটাতেও মুখ খুলবে না। বাট তোমরা যারা নতুন প্রজন্ম, তাদেরকে আমার অনুরোধ, এটা জানতে চাইবে। আমি জানি তোমরা জানো, তারপরও যারা ওই সমস্ত বয়ান টয়ান দেবে তাদের কাছে জিজ্ঞেস করবে, যেটার উত্তর দেন। কি হয়েছিল? কি করেছিলেন আপনারা তখন? হোয়াট ডিড ইউ ডু? কি করে সেনানিবাসের মতো জায়গায় গুম, খুন, নির্যাতন করার জন্য অগণিত আয়নাঘর তৈরি হয়েছিল? কারা তৈরি করেছিল? কেন তৈরি করেছিল? এইটা কি একটা দেশের সভ্যতার ইতিহাস হতে পারে? কোন দেশের সামরিক সেনা ক্যান্টনমেন্টের ভিতরে মানুষকে নির্মমভাবে নির্যাতন করার আয়নাঘর? 15-16 বছর কারা একটি স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল? কারা? কি করেছিল প্রশাসন, বিচার, আইন, অন্য বিভাগ, আইন বিভাগ?
কি করে 15 বছরে $240 বিলিয়ন পাচার হয় বিদেশে, হাজার হাজার মানুষ গুম খুনের শিকার হয়েছিল? কেন হয়েছিল? 54 বছরের ইতিহাস লেখাপড়া আর জানা শেষ হলো না কেন? 54 বছরেও এই যে এখনো বলতেছে খালি জানতে হবে জানতে হবে জানতে হবে, তো জানান নাই কেন? জানান না কেন? ইতিহাসটা কোন জায়গায়? সত্য ইতিহাসটা কোথায়? জানান, বই পুস্তক করেন, মানুষের ক্লাসে বাধ্যতামূলক পড়েন, ইতিহাস, বাংলাদেশের ইতিহাস জানতে হবে। কিন্তু সেখানে তো একটা কলম লিখতে গেলেই সেখানে আসবে বিতর্ক। কোনো উপায় নাই। আমি তো বলছি এখানে 100% বিকৃত, অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট সব টাকা দিয়ে দিয়ে বুদ্ধিজীবীকে কিনা কিনা লেখানো হয়েছে ইতিহাস। বলবে, প্রশ্ন করবে কেন পড়ানো হয় না? একের 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত বাধ্যতামূলক করেন, ফকা করে দেন, ইতিহাস লিখে দেন মানুষকে। এই 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 ঘটেছিল, এই হলো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, এই জন্য আমরা স্বাধীন হয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি সব। কেন কেন হয় না? কেন তারা জানে না এই নতুন প্রজন্ম? কারণ এটা জানাতে পারবেন না, জানাতে গেলেই সমস্যা আছে। এই রাজনীতির ব্যবসা চলবে না, এই বাণিজ্য চেতনার বাণিজ্য আর চলবে না। তখন কট হয়ে যাবে, সবাই নিজেরটা নিজের কথাতেই, নিজের কাজেই, নিজের বয়ানেই ধরা পড়ে যাবে। সংবিধান সংবিধান সংবিধান, গান আর পচা রাজনীতির কথা কত শুনতে হবে এই নতুন প্রজন্ম? কেন এগুলো শুনবে? এই কিচ্ছা কাহিনী, এই রদ্দি মার্কা কাহিনী কেন শুনবে? তারা আজকে সামনে এগিয়ে যাবে জ্ঞানে বিজ্ঞানে, যে ইরানের মতন এইভাবে এগিয়ে যাবে। সারা যদি হ্যাডম থাকে, এখানে গবেষণা করো, বিজ্ঞানী তৈরি করো। এত মাইরা তাবা করছে, তারপরেও ওরা বিশ্বের এখন সবচেয়ে উন্নত প্রযুক্তি আমার মনে হয় সামরিক বাহিনীর ওরাই অর্জন করেছে। একটা মোল্লা মানুষ কি করে এটা অর্জন করলো? কি অর্জন আছে এই বাংলাদেশের 54 বছরের? আমাকে বলেন, কোন ক্ষেত্রে কি অবদান আছে? হ্যাঁ, একটা ক্ষেত্রে কিছু অবদান আছে, এটা বলছি। কি সে ক্ষেত্রে? কিছু স্বীকার করতেছি সেটা। কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে না এই উপমহাদেশের একটা বেস্ট ইউনিভার্সিটি? বলছি তো, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি নিয়োগ দেয় কোনো মুসি, চামার, কুলি, মজুর, তো সেই বিশ্ববিদ্যালয়ের বিসি কি করবে? ইউনিভার্সিটিতে পলিটিক্স বলতে 7 খুনের মার্ডার তো ওখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, বহু জায়গায় হয়েছে। ধর্ষণের সেঞ্চুরি, হল র্যাগিং, কি করে না করে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং। বড় ভাইদের সালাম দিতে হবে, ঠুকতে হবে, এখানে কথা বলা যাবে না। আবরার ফাহাদের মতন ঘটনা রহ হচ্ছে। এটা কি একটা দেশ? এটা কি একটা সমাজ, সভ্য সমাজ? প্রশ্ন করতে হবে, জিজ্ঞেস করতে হবে, চেতনাটা কিসের? কি চেতনা? কি জন্য স্বাধীন হয়েছিল? এইগুলো করার জন্য? সরকারি দলের 24 জুলাই সংগঠিত না হলে আজকের সরকার বাহাদুর পিএম মন্ত্রীরা কোথায় থাকতেন? এটা তো জিজ্ঞেস করা হচ্ছে অহরহ। সরকার দলের নেত্রী বিনা অপরাধে জেলবন্দি হয়ে বিনা চিকিৎসায় দুঃখে দুঃখে মারা গেলেন, কিন্তু নেতা কর্মীরা কি করেছিলেন? কিভাবে, কি অবস্থায় তিনি তার বসত বাড়ি থেকে এক কাপড়ে উৎখাত হয়েছিলেন? নেত্রীর বাড়ির সামনে মাত্র একটা বালুর ট্রাক সরাতে ব্যর্থ হয়েছিল দলের 6-7 কোটি নেতা কর্মী। তারা তো এরকমই তো ভোট পাইছে। আমার তো মনে হয় আরো তাদের নেতা কর্মী আরো বেশি, 18 কোটির তো 18 কোটি মনে হয় তাদের সমর্থক, তারা যেভাবে বলে টলে আর কি। তো তারা কি করেছিল? ওই ট্রাকটা সরাতে পারে নাই। আমি তো সচক্ষে দেখছি, সবাই দেখছে এই দেশবাসীর। কি হয়েছিল সেদিন? এখন এত বড় বড় গলা করেন, আবার এই ছেলেপেলেগুলোকে জুলাইয়ের স্বীকৃতি দিতে চান না। এই জুলাই না হলে তো আপনাদের সরকার গঠন তো 17 বছর, তো 17 মিনিটের জন্য তো বাংলাদেশে আসার চিন্তা করেন নাই। এটা দুঃস্বপ্ন ছিল, দুঃসাহস ছিল। আর এই ছেলেপেলেগুলো রক্ত দিয়ে, জীবন দিয়ে আপনাদেরকে দেশে আনছে, আপনারা সরকার গঠন করছেন। আর এখন এই যে কিচ্ছার চেতনার বাণিজ্য আবার শুরু করছেন। চেতনার কথা বলেন, ভালো, চেতনার বাণিজ্য করেন, সমস্যা নাই। সেই চেতনাটা করেন, মানুষকে জাগিয়ে তোলেন। শিক্ষার চেতনা, দেশপ্রেমের চেতনা, সততার চেতনা, উন্নয়নের চেতনা, দেশকে এগিয়ে নেবার চেতনা, এগুলো চিন্তা আসে না? আমি তো বলছি, এই যে আমার মতন যেগুলো আছে এগুলো সব নড়চড় করে না, এগুলো ফিক্সড হয়ে গেছে। গার মার ঘুরাতে পারে না, দেখবেন অনেকেই পারে না গার মার ঘুরাতে। ফিক্সড হয়ে গেছে, হাত নড়ে না, কিচ্ছু করে না, ফ্লেক্সিবিলিটি নাই। আচ্ছা, এইসব কেন? উত্তর কি চেতনাধারী বুদ্ধিজীবী, সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিবিদগণ দিতে পারবেন? নতুন প্রজন্মের উচিত তোমাদের সমস্ত অধিকার বুঝে নেওয়া, তোমাদের সমস্ত জানার, সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করা।
এদের কাছ থেকে আদায় করে নেবে, আর নাহলে নিজেরাই জেনে নেবে, তো জানতে পারবে না কিছু, কারণ সবই ভুয়া, সবই ভুয়া ভুয়া। বেস্ট উপায় হলো এদেরকে ভাবে স্তব্ধ করে দাও, যে বাবা পিছনে আমরা ফিরে তাকাতে চাই না, এটা নোংরা দুর্গন্ধ, পিছনে আর আমরা ফিরে তাকাতে চাই না, সামনের দিকে তাকাতে চাই, সামনে এগিয়ে যেতে চাই। আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের আমাদের ফিউচার আছে, আমরা কিছু করতে চাই পৃথিবীতে, আমরা কিছু অবদান রাখতে চাই এই দেশের জন্য, এই দেশ এবং জনগণের জন্য। বহু সুবিধা বঞ্চিত মানুষ আছে এই দেশ একটা দরিদ্র দেশ, এদেশ একটা গরিব দেশ। আমরা সবাই ভাই ভাই, আমরা এই দেশটাকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে চাই। আপনাদের এই আমার মতন যেগুলো আছে এগুলোকে বলবে আপনাদের আর জায়গা নাই, এই তসবি টিপেন আর মসজিদে যান সকাল বিকাল, এটা আপনাদের জন্য উত্তম। এই পার্লামেন্টে আসার দরকার নেই, এই বকওয়াজ করার দরকার নেই, এই বকওয়াজ আমরা শুনতে চাই না, এই ওয়াজ ভুয়া ওয়াজ নসিহত আমরা শুনতে চাই না। আমরা চাই সত্যের সন্ধান করতে চাই এবং সত্য পথে থাকতে চাই, এই দেশকে এগিয়ে নিতে চাই, এই দেশকে জ্ঞানে বিজ্ঞানে শক্তিতে সামর্থ্যে ধনে মানে সম্মানে এগিয়ে নিতে চাই। আমরা বিশ্বের 1 নম্বর একদম একটা ইন্ডেক্সে, পিস ইন্ডেক্সের 1 নম্বর দেশে হতে চাই। পারবো কি পারবো না জানি না, বাট আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চাই। আপনারা এই ওল্ড হ্যাগার্ড, ইউ আর ডিসকোয়ালিফাইড, ইউ আর আউটডেটেড, সো আপনারা আমাদেরকে বাধা দিতে আসবেন না। যদি পারেন আমাদেরকে ইন্সপায়ারেশন যোগাবেন, মিথ্যা বয়ান দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না, আমাদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আমরা 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। ঐক্যবদ্ধ ছাড়া একটা জাতি টিকে থাকতে পারে না, সামনে এগিয়ে যেতে পারে না। ঠিক আছে, আমি আমার প্রজন্মকে শুধু এই অনুরোধটাই করবো, বাবা বিভাজন সৃষ্টি করে কোনো লাভ হবে না। এই দেশটা তোমাদের, মানুষ তোমাদেরকে সম্মান করবে, মানুষ তোমাদেরকে ভালোবাসবে, মানুষ তোমাদেরকে মাথায় তুলে রাখবে, মনে শান্তি পাবে। তুমি কি চাও? মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ, দীর্ঘ জীবন্ত, এই তো সব পাবে ইনশাআল্লাহ, সব পাবে। আর যদি ব্যত্যয় ঘটে তাইলে বাবা ওই দুঃখে দুঃখে মরতে হবে। এখানে ক্রাশ দিয়া, ওইখানে হাঁটুতে ব্যথা, ওইখানে মাজায় অপারেশন, ওইখানে আলজেইমার, মনে থাকে না, অনেক কিছু হবে। কোনো খাওয়া চলবে না, ইনসুলিন লাগবে 3 বার 6 বার দিতে হবে। একেবারে রূঢ় বাস্তবতা। ওকে, সো কিপ ইন মাইন্ড, সৎ থাকো, দেশকে ভালোবাসো, মানুষকে শুধু নয় আল্লাহর সমগ্র সৃষ্টিকে ভালোবাসো, বাবা মায়ের দোয়া সাথে রাখো, সব পাবা। এই দেশের জন্য করো, গোটা পৃথিবীর 800 কোটি মানুষের জন্য করো, সমগ্র সৃষ্টির মাখলুকাতের জন্য কিছু করো, মনকে উদার রাখো, সব করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।